আজকে তেমন বলার কিছু নেই, তবে আমি যা বলবো আজকে এগুলো আপনাদের একটু নোট করলে ভালো হবে। যেহেতু আলাপ আলোচনা আজকে মোটেও আগায়নি, আমি আশা করেছিলাম আজকে দিনের ভিতরে সমস্ত আলাপ আলোচনা শেষ হবে, আগামীকালকে 31শে জুলাইয়ের মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা যাবে, কিন্তু আজকে তেমন অগ্রগতি হলো না। আমরা অবশ্য ঐক্য কমিশনের যে সমস্ত প্রস্তাব দিয়েছে প্রায় সকল প্রস্তাবের সহযোগিতা এবং নিজেরাই এগিয়ে এসে অনেক বিষয়ে ঐক্যমত্য হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে যে বিষয়টি আলাপ হয়েছে নারী আসনের বিষয়ে, এখানে আমি কারো নাম নেব না, অনেক দলের অনেক বিষয়ে একটু তাদের রিজার্ভেশন আছে, সেই জন্য ঐক্য কমিশন এই বিষয়টা এখনো কনক্লুড করতে পারেনি। আমি অন্যান্য বিষয়ে কথা বলি, যেহেতু আগামীকালকে একটি দিন আছে, এখনো আশা করছি তারা ঐক্যমত হতে পারবে। না, আমি এখন সরাসরি কিছু বিষয়ে এতদিন যে পরিসংখ্যানটা আমি দিয়েছি তার মধ্যে কিছু সংশোধনী আছে বলি, আপনারা একটু আজকে মনোযোগ দিয়ে জিনিসগুলো রেকর্ড করুন। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার আগে 6টি বড় সংস্কার কমিশন হয়েছে। প্রথমে সেই 6টা সংস্কার কমিশন ঘোষণা দিয়েছিলেন এই অন্তর্ভুক্ত: সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন, প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশন, দুদক সংক্রান্ত সংস্কার কমিশন এবং পুলিশ বিভাগ সংস্কার কমিশন। এই 6টা সংস্কার কমিশন গঠিত হওয়ার পরে আমরা প্রত্যেক দলের মতো আমরা আমাদের নিজের বিএনপির পক্ষ থেকে আমরা লিখিতভাবে কি কি সংস্কার আমরা চাই প্রত্যেকটা সংস্কার কমিশনের কাছে আমরা লিখিতভাবে সমস্ত প্রস্তাব সুপারিশ আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম। এরকম আরো অন্যান্য রাজনৈতিক দল দিয়েছে এবং সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথেও আলাপ করেছে। রাজনৈতিক দলসমূহের প্রস্তাবসমূহ তারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের সেই প্রস্তাব সমস্তগুলো বিবেচনা করে নিজস্ব একটা রিপোর্ট সংস্কার কমিশনগুলো 6টা কমিশন 6টা রিপোর্ট প্রদান করেছে। তার মধ্যে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের 5টা ভলিউমে 5ম খণ্ডে প্রায় 1000 পৃষ্ঠার বেশি তারা রিপোর্ট প্রদান করেছে। তার মধ্যে প্রথম খণ্ডে সুপারিশ সহ মোটামুটি মৌলিক আলোচনাগুলো আছে। এইভাবে অন্যান্য কমিশনগুলো পুস্তক আকারে তাদের সংস্কার রিপোর্টগুলো সরকারের কাছে দিয়েছে, আমাদের কাছেও প্রদান করেছে। আমরা দিয়েছে, পুলিশ সংস্কার কমিশন দিয়েছে, 6টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। সেই 6টা রিপোর্টের উপরে আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে দফাওয়ারি সমস্ত ডিটেইল সুপারিশের উপর আমরা তাদের কাছে আমাদের আবার মতামত প্রদান করেছি। কিন্তু সংস্কার কমিশন একটা স্প্রেডশিট নামে 5টা সংস্কার কমিশনের জন্য কিছু মৌলিক সংস্কার নাম দিয়ে ওনারা 166টি প্রস্তাব সম্বলিত স্প্রেডশিট দিয়েছিল 5টা সংস্কার কমিশনের, পুলিশ বাদে। আমরা সেই স্প্রেডশিটে মনোযোগ দেইনি, কারণ সেখানে বিভিন্ন ভাবে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার একটা সুযোগ ছিল। আমরা সেটা ইগনোর করে পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে আমরা দফাওয়ারি আমাদের প্রস্তাবের তাদের মতামতের বিপরীতে, সুপারিশের বিপরীতে আমরা কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত, কোনটাতে আংশিক একমত, কোনটাতে বিভিন্ন মন্তব্য সহ ভিন্ন মত দিয়েছি, এটা আমরা উল্লেখ করেছি। আমি এতদিন আপনাদের সামনে দফাগুলো পূর্ণাঙ্গভাবে গুণে না দেখে বলেছিলাম 700 শতাধিক সুপারিশ এই 6টা কমিশনে ছিল। তার মধ্যে আমরা 650টিরও অধিক সুপারিশে একমত পোষণ করেছি। বাকিগুলো আমরা মতামত সহ বিভিন্নভাবে ভিন্ন মতামত দিয়েছি, এটা আংশিক মতামত সহ আছে। কিন্তু আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার করতে চাই, 6টা সংস্কার কমিশনের প্রত্যেকটাই, আজকে একটু মনোযোগ দিয়ে এটা নোট করবেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ছিল 131টি, দুদকের সুপারিশ ছিল 47টি, প্রশাসনের সুপারিশ ছিল 208, বিচার বিভাগের সুপারিশগুলো বিক্ষিপ্তভাবে ছিল, আমরা
গুণে টুনে ঠিক মতো করে দেখেছি 89টি মেজর সুপারিশ আছে গুরুত্বপূর্ণ। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত 243, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টের তাদের সুপারিশ ছিল 108টি। 6টা কি বললাম? দুদক, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ সংস্কার, সংবিধান সবগুলোর সুপারিশ টোটাল করলে দাঁড়ায় 826টি সুপারিশ এই সংস্কার কমিশন, 6টা সংস্কার কমিশন ইন টোটাল দিয়েছে। তার মধ্যে আমরা এগ্রিড হয়েছি, আপনারা দফাওয়ারি দেখবেন, যোগফল দিবেন, তারপর আমাদেরকে জানাতে পারেন। দুদকের 47টি সুপারিশের মধ্যে আমরা 46টিতে একমত হয়েছি। তবে এখানে কয়েকটি কথা আছে। 29 নম্বর সুপারিশে একটা সেকশন 309 অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, খুব সম্ভবত এটা একটা সংশোধনের প্রস্তাব করা হয়েছিল, যাতে করে দুদক যে কোনো ব্যক্তির ইনকাম ট্যাক্সের ফাইল চাহিদা মাত্র দিতে পারে। এখানে বর্তমান বিধান হচ্ছে আদালতের মাধ্যমে চাইতে হবে, তারপরে এনবিআর সেই ফাইল দিবে। সেই বিধানটা আমরা বহাল রাখতে বলেছি, কারণ নাহলে ফ্লাড গেটের মতো হয়ে যাবে, এটার মিসইউজ হতে পারে। অন্যান্যগুলো কয়েকটা বিষয় আছে এখানে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যেমন কিছু আছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে এগ্রিমেন্ট করার কথা, চুক্তি করার কথা, আন্ডারস্ট্যান্ডিং, মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা ইত্যাদি তারা বলেছে, যেগুলো আসলে জাতীয় সংসদের আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্ত ইন্টারন্যাশনাল এমওইউ বা ট্রিটিগুলো হওয়া দরকার। একটা সংস্থা চাইলে সেটা করতে পারে। সেই সমস্ত মতামত দিয়ে আমরা একমত হয়েছি। এগুলো হচ্ছে মতামত সহ আমরা এগ্রি হয়েছি। যেমন স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের তারা কথা বলেছে, কিন্তু দুদকের যদি স্থায়ী প্রসিকিউশন সার্ভিস হয়, আমরা বলেছি এটা পরীক্ষামূলকভাবে শুরু করা যেতে পারে। কারণ দুদকের যদি প্রসিকিউশন সার্ভিস পার্মানেন্ট হয়ে যায়, তাদেরকে যদি সরানোর বা প্রত্যাহারের কোনো ব্যবস্থা না থাকে, কি হবে সেটা আপনারা নিজেরা বুঝে নেন। কারণ আমরা মনে করি দুদকের জবাবদিহিতা, দুদকের ট্রান্সপারেন্সি এখনো পর্যন্ত এস্টাবলিশড হয় নাই। এই দুদককে অনেক বেশি ট্রান্সপারেন্ট হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। সেই জন্য দুদকের কয়েকটা সুপারিশ আছে, অত্যন্ত যুগান্তকারী সুপারিশ করেছে। দুদকের রিপোর্টগুলো আপনারা খুললে দেখবেন, পৃষ্ঠা 14, 15, 16তে তাদের সুপারিশ নম্বর 16, 17, 18 বাছাই কমিটি সংক্রান্ত। ওরা বলেছে যাচাই বাছাই কমিটি, মানে জাবাক, এইভাবে তারা শর্ট নেম করেছে। এই জাবাকের যে রিকমেন্ডেশনগুলো, এটা অত্যন্ত ভালো রেকমেন্ডেশন। কিন্তু ওখানেও কিছু আছে যে প্রতি 6 মাস অন্তর অন্তর তাদেরকে প্রতিবেদন দিতে হবে এবং সেটার উপর শুনানি হবে। আমরা এখানে কিছু মতামত দিয়েছি যে প্রতিবেদন দেয়া 6 মাস অন্তর অন্তর, তাহলে দুদককে আর কাজ করতে হবে না, এটা 1 বছর পর পর হলে ভালো হয়। এবং সেই শুনানির ক্ষেত্রে অনুসন্ধানের অধীন যে সমস্ত মামলা, সেগুলো শুনানি করলে একটু আইনানুগভাবে অসুবিধা আছে। এই সমস্ত মতামত আমরা দিয়েছি। প্রশাসনের 208টি সুপারিশের ক্ষেত্রে আমরা 187টাতে সম্পূর্ণ একমত এবং 5টা ভিন্ন মত, 5টা আংশিক একমত, 11টাতে একমত হতে পারিনি আমরা। কারণ ওখানে প্রদেশ সৃষ্টি সহ বিভিন্ন বিভাগের কিছু কথা আছে যেগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে এগুলোর কোনো অক্ষমতা কখনো সৃষ্টি হবে না। সেই জন্য এগুলো কিছু কিছু রিপিটেশনও ছিল প্রস্তাবগুলোর মধ্যে। সেই প্রশাসন সংস্কার বিষয়ক যে কমিশন, তাদের রিপোর্টটা খুব একটা রিচ ছিল বলে আমার মনে হয়নি, এবং এখানে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক আছে। যাই হোক, সেই বিষয়ে আমি ডিটেল যাব না। অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্টের বিপরীতেও তাদের একটা সুপারিশ আছে, সেটা আমরা বলেছি অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টটা আপেল রাখা উচিত। বিচার বিভাগের বললাম 28টা অধ্যায়ে 89টি গুরুত্বপূর্ণ সুপারিশ তারা দিয়েছে। তার মধ্যে আমরা সরাসরি একমত হয়েছি 62টি এবং 9টাতে আংশিক একমত, 18টা ভিন্ন মত মন্তব্য সহ, মানে আমাদের অন্য সুপারিশ আছে। বলা যায় এখানে 100% একমত। এখানে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করা সহ বাইরে বিভাগীয় পর্যায়ে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার। আমরা এখানে ঐকমত্য কমিশনে একমত হয়েছি, বলেছি এগুলো জুডিশিয়ারির সাথে একটু আলাপ আলোচনার মধ্য দিয়ে বাস্তবায়ন করার দরকার। আদারওয়াইজ আগের এক্সপিরিয়েন্স হচ্ছে যেগুলো আবার চ্যালেঞ্জ হবে, রিট হবে, কনস্টিটিউশনালিটি নিয়ে প্রশ্ন আসবে, পরে আগের মতো এটা আল্ট্রা ওয়ায়ার্স ডিক্লেয়ার হতে পারে। এই সমস্ত রিজার্ভেশন দিয়েছি। তবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রশ্নে আমরা 100% একমত এবং সে বিষয়ে আমাদের নিজস্ব বহু প্রপোজাল আছে।
এখন আসি পুলিশ সংস্কার কমিশনে। পুলিশ সংস্কার কমিশনের যে 15টা অধ্যায়ে মোট 108টা সুপারিশ আমরা পেয়েছি, আজকেও আমরা গুনে দেখেছি, কিন্তু এখানে এই সুপারিশের বাইরে একটা সুপারিশ ছিল যেটা এখানে জাতীয় ঐকমত্য কমিশন আমরা একমত হয়েছি সবাই মিলে, সেটা হচ্ছে স্বাধীন পুলিশ কমিশন গঠন, যেখানে পুলিশ বিভাগের কর্মচারীরাও এবং বাইরে জনগণও দরখাস্ত দিতে পারবে, বিভিন্ন রকম অভিযোগ দিতে পারবে, তদন্ত করবে, সেটার কমিশন কিভাবে গঠিত হবে সবকিছু বিধৃত আছে, তাদের টার্মস অফ রেফারেন্স, কার্যপরিধি মানে পাওয়ার ফাংশন কি হবে সেটা ওখানে আইনে উল্লেখ থাকবে, এবং সেটা একটা জনগণের জন্য এবং পুলিশ বিভাগ কর্মরত ব্যক্তিদের জন্য একটা অপশন থাকবে সেখানে ন্যায় বিচার পাওয়ার, এবং জনগণের একটা জায়গা থাকবে পুলিশের প্রথাসিদ্ধ যে সমস্ত জায়গা অভিযোগ করার জন্য আছে তার বাইরে, এবং তাদের পাওয়ার ফাংশন যখন আইনের মাধ্যমে গঠিত হবে, প্রণীত হবে, তখন আপনারা হয়তো দেখবেন যে সেটা জনগণের জন্য একটা সুবিধাজনক একটা অপশন হলো বিচার প্রাপ্তির ক্ষেত্রে অথবা অভিযোগ প্রদানের ক্ষেত্রে। এনিওয়ে, এখানে পুলিশের এই সংস্কারগুলোর মধ্যে যে সমস্ত সুপারিশগুলো ছিল আছে সেগুলোতে বিভিন্ন আইন কানুন বিধি বিধান প্রচলিত নিয়ম কানুন এগুলোর কিছু সংশোধনী পরিবর্তন পরিমার্জনের কথা বলা আছে, যার জন্য সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের বক্তব্য হচ্ছে যে যার জন্য আমরা এটা ডিটেইল আলাপের জন্য এখানে এই ফোরামে আনিনি, শুধু রুলসগুলো ডিপার্টমেন্টালি এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে এগুলো সব সমাধান করা সম্ভব। সেখানে আছে পুলিশ বিভাগের বিভিন্ন আইন কানুনের সংশোধন, উন্নয়ন এবং পুলিশের জবাবদিহিতা, দুর্নীতি প্রতিরোধ, প্রশিক্ষণ ইত্যাদি এগুলোর বিষয়ে। এগুলো আমরা সবগুলোতে একমত হয়েছি। একমত মানে 108 পরে পুলিশ কমিশন গঠন সেটা হলে 109 হয়ে যাবে। ইনফ্যাক্ট সংবিধান সংক্রান্ত বিষয় আছে যেগুলো আপনারা বেশি শুনতে চাচ্ছেন, এগুলো মূলত সংস্কার বিষয়ক, মানে পুলিশের আভ্যন্তরীণ বিষয়, নিয়ম কানুন, বেতন ভাতা বৃদ্ধি, কোথাও কোথাও আছে যে নিয়ম শৃঙ্খলা, কোথাও কোথাও দুর্নীতি প্রতিরোধ, কোথাও কোথাও বিভিন্ন প্রশিক্ষণ ইত্যাদির কথা এগুলো বলা আছে ইন ডিটেইল। আমি এখনো মানে আই ডোন্ট ফাইন্ড এনি রিচ রিকমেন্ডেশন ইন দ্য পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টে আর কি। হাওয়ার এটা তো এখানেই শেষ না, সেটা পার্লামেন্ট গঠিত হলে জনগণের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব আসতে পারে, সংসদে বিভিন্ন প্রস্তাব আসতে পারে, সেখানে আরো কমিশন গঠনের মধ্য দিয়ে আরো বেশি এনরিচড, আরো বেশি জনমুখ সুপারিশ আমরা সংবিধানের ক্ষেত্রে পেয়েছি, এবং সেখানে আপনারা জানেন স্প্রেডশিট আমরা কোনো মতামত দেই নাই, কারণ ওখানে কিছু ছিল, তবে স্প্রেডশিটে ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত রিপোর্টে খুব সম্ভবত 70টা আমার যতটুকু মনে আছে। এনিওয়ে, এখন 131টার মধ্যে আমরা আমাদের যে লিখিত জবাব তাদেরকে দিয়েছিলাম, মতামত দিয়েছিলাম, তাতে আমি গুনে দেখেছি মোটামুটি আমরা 116টা প্রস্তাবে আমরা 115টা প্রস্তাবে আমরা একমত হয়েছি সরাসরি, এবং বাকি যে সমস্ত প্রস্তাব ছিল, সুপারিশ ছিল, তার মধ্যে আমরা বিভিন্ন মতামত সহ পরামর্শ দিয়েছি। এবং এর বাইরে আপনারা জানেন বর্তমানে যে সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে তার মধ্যে 19টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলোচনা হচ্ছে, এবং সেগুলো সবগুলোই সংবিধান সংশোধনী সংক্রান্ত, যদিও কোনোটা বিচার বিভাগের, যদিও কোনোটা অন্যান্য অর্গানাইজেশনের, যদিও কোনোটা নির্বাচন কমিশন সংক্রান্ত, কিন্তু সেটা অ্যামেন্ডমেন্টটা হবে সংবিধানে এসে, সংবিধানের আর্টিকেলগুলো। সুতরাং আমি এটা সংবিধানের অন্তর্ভুক্ত আলোচনার মধ্যেই আমরা রেখেছি। তো সেখানে 19টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমি যদি আপনাদেরকে একটু ডিটেইল করে বলি তাহলে বলবো সংবিধানের অনুচ্ছেদ 70 স্থায়ী কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেয়া, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, প্রধান বিচারপতি নিয়োগ, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, সংবিধান সংশোধন সংক্রান্ত বিধান, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এখানে নির্বাচন কমিশনটাকে আলাদা করেছি আমি, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে যেহেতু ঐকমত্য হয়েছে, আমারই প্রস্তাব ছিল। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট,
গঠন, ইখতিয়ার ইত্যাদি, সংসদে নারী আসন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংসদ সদস্যদের একাধিক পদে থাকার বিধান, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। এই বিষয়টি আমাদেরকে লিটারেচার আকারে দেয়া হয়েছিল, সেটার বিষয়ে আর কোনো আলাপ আলোচনা হয়নি। আগে 3-4 দিন আলোচনা হয়েছিল, প্রাথমিক দিকে কোনো ক্ষমতা আসেনি। মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়টা সম্পূর্ণ আমাদের কাছে এখন যে তালিকা তারা দিয়েছে তার উপরে মতামত দেওয়ার জন্য তারা অনুরোধ করেছে আগামীকালকে সকালের মধ্যে। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব প্রদান, এই বিষয়টাও এখনো বিস্তারিত আলোচনা হয়নি। আর পুলিশ কমিশন গঠন, এটা সংবিধানের বাইরে। তারা যে 20টা পয়েন্ট দিয়েছিল তার সহ এটা সহ 20টা, বাট এটা সংবিধানের বাইরে, আইনে হবে। এনিওয়ে, এখন আমি আপনাদেরকে যদি বলি যে কতটা মৌলিক বিষয় বা তাদের ভাষায় মৌলিক বিষয়, কিন্তু আমার ভাষায় সংবিধানের সমস্ত কিছুই মৌলিক বিষয়। সেখানে হাত দেওয়া হোক, সেটা সংবিধান, তো সংবিধানের কোনো কিছু অমৌলিক বলার কোনো সুযোগ নাই। এখানে আপনারা জানেন 2-1টা পয়েন্টে, 2-1টা আলোচ্য বিষয়ে, খুব সামান্য বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছি। কারণ আমরা চেয়েছিলাম 70 অনুচ্ছেদের 4টা বিষয় বাদে বাকি সব উন্মুক্ত থাকুক এমপিদের জন্য। কেউ 3টাতে একমত হয়েছে, কেউ 2টাতে একমত হয়েছে। সেখানে আমরা যুদ্ধ পরিস্থিতি অবস্থায় যাতে সংসদ সদস্যগণ দলের বিপক্ষে না দাঁড়াতে পারে সেটার বিধান রাখতে বলেছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে, অর্থ বিল এবং আস্থা ভোট, এই 4 ক্ষেত্র। তো সেখানে এটা কোনো মেজর কোনো ডিফারেন্স ছিল না। আর বাকি সমস্ত বিষয়ে আপনারা শুধু জানেন যে আরেকটা বিষয়ে হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছি, সেটা হলো, ওইটাও খুব সামান্য, যে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে সিনিয়র মোস্ট 2 জন হবেন অ্যাপিলেট ডিভিশন, আর না 1 জন হবেন। সেই ক্ষেত্রে সব বিষয়ে একমত হয়ে আমরা ছোট একটা নোট অফ ডিসেন্ট দিয়েছি যে কোনো ক্ষেত্রে আমরা বাংলাদেশে দেখেছি অতীত অভিজ্ঞতায়, যদি ফিক্স করে দেওয়া হয় একদম একজনকে, তখন সেই জন যদি বিতর্কিত হয় তখন বাংলাদেশের জন্য একটা ডিজাস্ট্রাস অবস্থা হবে। সেই জন্য ওই অপশনটা রাখা। ওখানে আমরা একটু নোট অফ ডিসেন্ট যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা 2 জনের বিধানটা রাখবো। এছাড়া বড় কোনো বিষয়ে তেমন কোনো মতানৈক্য হয় নাই। এখন নারী আসন নিয়ে আমি কথা বলি, আর আরেকটা বিষয় আপনাদেরকে আবার রিপিট করব আজকে, সেটা আগে বলি, যে বাংলাদেশে যাতে আমাদের অতীত অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা যে বিষয়টার জন্য আজকে এখানে সংস্কারে বসেছি, সারা জাতি উন্মুখ হয়ে বসে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, বাংলাদেশে যাতে আর কোনো ফেসিবাদের উৎপত্তি না হয়। সেটা সাংবিধানিকভাবে হোক, সংসদীয়ভাবে হোক, ব্যক্তি স্বৈরতান্ত্রিক হোক বা একনায়কতান্ত্রিকতা হোক, ব্যক্তিতান্ত্রিক হোক বা সংসদীয় হোক, যে কোনোভাবে সেটার উদ্ভব যাতে না হয় সেই জন্য আমরা কি করছি সেটা আমাদেরই প্রস্তাব। আমি গত কয়েকদিন আগেও বলেছি যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 10 বছরের বেশি আসীন থাকতে পারবেন না, সেটা যত মেয়াদেই হোক, যতবারই হোক। সেটা আমাদেরই প্রস্তাব, বিএনপির প্রস্তাব, এবং সেটা এখানে সবাই গ্রহণ করেছে, গৃহীত হয়েছে। আমরাই প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশনকে একটি কার্যকর, স্বাধীন একটি সংগঠন হিসাবে, সংস্থা হিসাবে, একটা অর্গান হিসাবে গঠিত করতে হবে, এবং সেই ক্ষেত্রে যাতে নির্বাহী বিভাগের কোনো প্রভাব না থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাই আমাদেরই প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং ডেপুটি স্পিকার ফ্রম বিরোধী দল, আর স্পিকার, এবং আরেকজন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অপোজিশন ইন দ্য পার্লামেন্ট। এই 5 সদস্য বিশিষ্ট সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন সিলেকশন কমিটি হবে। তারা নাম আহ্বান করবে, তাদের অধীনে স্পিকারের অফিস, সেক্রেটারিয়েটের একটা ফাংশন, মানে সেক্রেটারিয়াল ফাংশনটা, সাচিবিক দায়িত্বটা পালন করবে। সেই সাচিবিক দায়িত্ব হিসেবে ওখানে একটা বডি থাকবে যারা সারা দেশ থেকে নাম আহ্বান করবে অথবা তাদের কাছে নাম প্রস্তাব করবে। সেগুলোতে আমরা বিধান রেখেছি সমস্ত রাজনৈতিক দল যারা পার্লামেন্টে আছে বা বাইরেও আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট এমপি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ওখানে নাম প্রস্তাব করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে একটা শর্ট লিস্টিং হবে, যারা যোগ্যতর হবে তাদের একটা শর্ট লিস্টিং হয়ে সেটা ওই কমিটিকে দেবে 5 জন। এর বাইরেও 5 জনের কমিটি সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে যে কোনো ব্যক্তিকে এখানে সিলেকশনের কমিটিতে নিয়ে আসার জন্য, তবে সেটা সর্বসম্মতিক্রমে হবে। এই বিধানটা করা হয়েছে। তাহলে এইভাবে যদি নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে নির্বাচন কমিশন কখনো মুখাপেক্ষী থাকবে না সরকারের।
নির্বাচন কমিশনকে কখনো কারো তাবেদারি করতে হবে না। আর আমরা প্রস্তাব করেছি কেয়ারটেকার সরকার গঠিত হলে, যেটা গঠিত হয়েছে আমি বলবো যে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায়, অথবা পার্লামেন্ট যে কোনো সময় স্বাধীন সেই বিধানটাকে বহাল করতে, এই ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধানকে যাতে কোনো সময় কোনো পার্লামেন্ট সংশোধন করতে না পারে খুব সহজে, সেই জন্য পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা রাষ্ট্রপতির সিগনেচারের আগে গণভোটে দেওয়ার বিধানটা বহাল করার জন্য নতুনভাবে, আগে এটা গণভোটের ভিতরে ছিল না। 142 আর্টিকেলের মধ্যে যে সমস্ত বিধান গণভোটের জন্য আছে সেটা ছিল, যেটা শেখ হাসিনা সরকার উড়িয়ে দিয়েছে, সেটা ছিল প্রস্তাবনা সংবিধানের আর্টিকেল 8, 48, 56 এবং 142। এর বাইরে কোনো আর্টিকেল গণভোটের জন্য ছিল না। আমি এখানে প্রস্তাব করেছি 58 ক এবং ক 2 পরিচ্ছেদ যেন ইনক্লুড করা হয় তত্ত্বাবধায়ক সরকার বিধানাবলী, যাতে এটা কোনো সময় পরিবর্তিত করতে চাইলে সেটা যেন জনগণের কাছে যেতে হয় আবার গণভোটের জন্য, সেটা আমরা করেছি। এটা গেল 3। চতুর্থ আমি বলতে পারি যেটা আমরা স্বৈরতন্ত্রের উদ্ভব হওয়ার জন্য যেটা আমরা আরো একটা সংগঠনকে, অর্গানকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার পক্ষে আছি, সেটা হচ্ছে বিচার বিভাগ। ইনফ্যাক্ট জুডিশিয়ারি যদি প্রকৃতভাবে স্বাধীন হয়, এক্সারসাইজ করে, তাহলে পরে জুডিশিয়ারি হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান, ইন্টারপ্রিটার এবং গণতন্ত্রের রক্ষা কবচ। এখানে যে কোনো আইন যদি পার্লামেন্টে জনবিরুদ্ধে হয়, জনগণের বিপক্ষে যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট যদি কনস্টিটিউশন আসে, সেটা যাবে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে, যে কেউ রিড করতে পারবে পাবলিক ইন্টারেস্টে, এবং সেইটা ওইখানে সুপ্রিম কোর্ট তার কনস্টিটিউশনালিটিটা দেখবে, লিগ্যালিটিটা দেখবে, এবং যদি তা পায় যে এটা লিগ্যাল না, কনস্টিটিউশনালিটি নাই, তখন আল্টা বায়াস ডিক্লেয়ার করতে পারবে। আর তাছাড়া একটা রক্ষা কবচ হিসেবে সব দেশে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইজ এ মাস্ট, সেটা আমরা এনশিওর করার জন্য বলেছি। অন টপ অফ অল, ইউ পিপল, প্রেস, ফ্রিডম অফ প্রেস, এটা মানে এটা যে সমস্ত দেশে কমপ্লিট মানে ইন্ডিপেন্ডেন্স অথবা ফ্রিডম অফ প্রেস এনশিওর্ড হয়েছে, সেই সমস্ত দেশে গণতন্ত্র সবচাইতে শক্তিশালী। সেটা তো অলরেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, আরো হবে। এবং সেই জন্য আমি এটাকে একটা ভাষণে বলেছিলাম যে আমাদের এই প্রেস হবে নট দি 4th স্টেট, ইট শুড বি 1st স্টেট। বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনারাও কাজ করবেন, তাহলে পরে দেখা যায় আমাদের এই সমস্ত প্রস্তাবগুলো যেগুলো কার্যকর হলে, যেটাতে আমরা এগ্রিড হয়েছি, তাহলে বাংলাদেশে আর কখনো কোনোভাবেই এখন আইনতান্ত্রিকতা, স্বৈরতান্ত্রিকতার উদ্ভব হবে না। এখন নারী আসনের ক্ষেত্রে বলি, আমরা বিএনপির পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন 50 আছে, সেখান থেকে আমরা 100তে উন্নীত করব। তবে নির্বাচন পদ্ধতি হবে আগের মতো, যেভাবে আসনের অনুপাত হয় সেভাবে। এই বিষয়টা এখানে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি বললেই চলে। কেউ এই নারী আসনগুলো চায় ভোটের অনুপাতে, কেউ চায় সরাসরি নির্বাচন হোক, কেউ চায় ঘূর্ণায়মান পদ্ধতিতে হোক, কেউ চায় যে ডিলিমিটেটেড করে 400 আসনের মধ্যে সেটা আসন নির্ধারিত করে হোক। কিন্তু আমরা সবকিছু বিবেচনায় এবং হাউজের আলোচনায় আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি যে আমরা ডাইরেক্ট ইলেকশনের একটা বিধান এইবার থেকে প্রচলন করতে চাই, যেহেতু আমাদের দেশের নারী সমাজের চাহিদা এরকম আছে। তবে সেটা এক্সপেরিমেন্ট করে গ্রাজুয়ালি যেতে হবে। বিদ্যমান সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার আগেই আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আমরা বলেছি আমরা স্বতঃপ্রণোদিত হয়ে এবং 50টা রিজার্ভ আসন থাকবে, এটা এর বাইরে। নারীদের জন্য সরাসরি নির্বাচন করার, তাহলে 30টা আসে 300 আসনের মধ্যে, তাহলে ওই 50টা সহ এই 30টা সহ 80টা আসন হয়। এইভাবে ক্রমান্বয়ে নারীদের অগ্রগতি বিবেচনা করে তারপরে ভবিষ্যতে একসময় 100 আসনে উন্নীত হবে এবং সেগুলো সব সরাসরি নির্বাচনের জন্য তখন প্রযোজ্য হবে। তখন হয়তো আমাদের নারীদের জন্য আসন
সংকুলানের জন্য হয়তো পার্লামেন্টের আসন সংখ্যা বাড়াতে হতে পারে, সেটা তখনকার পার্লামেন্ট দেখবে যে টোটাল আসনটা কয়টা হবে। এটা আমাদের প্রস্তাব। কিন্তু হাউজে যেভাবে আজকে ঐকমত্য কমিশনের সর্বশেষ লিখিত প্রস্তাব আসছে, সেখানে অনেকেরই রিজার্ভেশন আছে। সেই দলগুলো নিশ্চয়ই আপনারা জানবেন, আমি কারো কোনো দলের কথা বলবো না। অনেকের রিজার্ভেশন আছে, তারা হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে দুই একটা পয়েন্টে একমত হতেও পারে, নাও হতে পারে। বাট আওয়ার পজিশন ইজ ক্লিয়ার। আমরা চাই নারী আসন 100তে উন্নীত হোক, পর্যায়ক্রমে হোক বা এখনই হোক, সরাসরি হোক। কিন্তু আমাদের প্রস্তাব এখনই আমরা 50 সংরক্ষিত আসন প্লাস আরও 50টা দিয়ে 100 করতে চাই। যেহেতু নির্বাচন কিভাবে হবে নারী আসনে সেটা নিয়ে বিতর্ক আছে, সেজন্য আমরা বলেছি যে আমরা সরাসরি নির্বাচনের বিধানটা এখন থেকে চালু করতে চাই 5% দিয়ে এই পার্লামেন্টের ইলেকশনে। যেহেতু এখন সংবিধান সংশোধন হয়নি, এখনই আমরা আমাদের একটা গুড উইল হিসেবে, জেস্টার হিসেবে আমরা সেটা অফার করেছি এবং সেটা হাউজে অ্যাকসেপ্টেড হয়েছে। আর এরপরে পার্লামেন্টে যখন সংবিধান সংশোধন হবে 10%, তখন আমরা এটা প্রস্তাব করেছি। তাইলে 300 আসনের মধ্যে 30টা হয়, 50 + 30 80 হয়। এইভাবে গ্রাজুয়ালি 100-এ উন্নীত হবে। এই হচ্ছে আমাদের প্রস্তাব। আমরা জাতির কাছে সেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই। ধন্যবাদ। এত লম্বা বললাম, আবারও কোশ্চেন করবা? বলো। জাতীয় ঐকমত্য কমিশন আমাদেরকে 2-1 দিন আগে একটি জুলাই জাতীয় সনদ 2025 এই নামে একটা খসড়া দিয়েছে। ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা ভূমিকা, কোন প্রেক্ষিতে জাতির কোন অবস্থায় এই ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, কিভাবে সরকার গঠিত হয়েছে, ফেসিবাদের কি আচরণ ছিল, জাতির প্রত্যাশা কি, অভিপ্রায় কি ইত্যাদি ব্যক্ত করে তারপরে এই অঙ্গীকারনামা নামে একটা অঙ্গীকারনামা দিয়েছে যে যে সমস্ত বিষয়ে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হব, যেখানে ঐকমত্য আসবে, সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের সমস্ত আইন কানুন সংবিধান বিধি বিধান যেখানে যা যা সংশোধন পরিবর্তন পরিমার্জন করতে হবে সেটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ এইভাবেই বলা হয়েছে। এবং একটা জায়গায় তারা বলেছেন যে এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই সংসদ গঠিত হওয়ার 2 বছরের ভিতরে বাস্তবায়ন করতে হবে। এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে করেছি অসামঞ্জস্যতা ছিল বা কিছু কিছু বিষয় ওনাদের রিপিটেশন ছিল, এক জায়গায় বলেছে সেটা আরও এক জায়গায় বলেছে, সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত ভার্সন দিয়েছি। তবে 100% তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি। এখন সেটার উপরে আলোচনা কিন্তু এখনো হয়নি। 2-1টা দল শতপ্রণোদিত হয়ে এটা আলোচনা হয়তো করতে চেয়েছেন এবং ওনাদের মতামতটা দিয়েছেন। ওনারা বলছেন যে এটা লিগ্যালিটি কি হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে, এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি বলছে, কারদের কি পজিশন। এখন সেটার পরে মাননীয় প্রধান উপদেষ্টার সিগনেচার সহ, সংস্কার কমিশনের সমস্ত চেয়ারম্যানদের সিগনেচার সহ, মানে ঐকমত্য কমিশনের সব সদস্য তাদের সিগনেচার সহ, জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে। সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকায় প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে, এর চাইতে বড় বেশি কোনো মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এর চাইতে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে। এটা কন্ট্রাক্ট, অনেকটা সোশ্যাল, ইট ইজ কন্ট্রাক্ট ইন বিটুইন নেশন, ইন বিটুইন পিপল অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক হোল্ডার্স। তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বিফোর দ্যাট অধিকাংশ সংস্কার প্রস্তাব তো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, অর্ডিন্যান্স জারির মাধ্যমে সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এবং আমি বলেছি শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ব্যতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট, সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। এমনকি সেটা কমিটমেন্ট দেওয়ার আগেই বাস্তবায়ন করা সম্ভব। এখন হচ্ছে না রেগুলার সমস্ত আইন কানুন অর্ডিন্যান্স এগুলো হচ্ছে, এগুলো তো সংস্কারের ঐকমত্যের ভিত্তিতেই হচ্ছে, হয়ে যাচ্ছে। তো সুতরাং শুধু একটা বিষয়
এখানে এগ্রিমেন্টের ভিতরে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংবিধান সংশোধন। তো জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধনের সহ অন্যান্য সংশোধনের ভিতরে যা যা ঐক্যমত্য হয়েছি সেটাতে আমরা এগ্রিমেন্টে সই করব। আর যা যা আমরা ঐক্যমত্য হচ্ছি না সেখানে তো আমরা বার্গেন করছি, আমরা ডিসকাশন করছি, আমরা ডিবেট করছি। যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ঐক্যমত্য হয়ে যায় পরে বাস্তবায়ন করব না, তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত। এখানে নেশনকে ধোঁকা দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে। আর আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আমাদের জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলসমূহের যে অভিপ্রায়, এগুলোকে আমার পুনরায় ভবিষ্যতে রাজনীতি করবে সেটা একটা আমার মনে হয় যে একটা অলিক চিন্তা ভাবনা। সুতরাং আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি, কিভাবে বাস্তবায়ন হবে এটা ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা তার সাথে একমত। ধন্যবাদ। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়টা সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করেছিল তার সংখ্যা হচ্ছে 243টা। এখানে আমরা সরাসরি 141টার সাথে একমত। আমি কি সেটা বলি নাই মাঝখানে? না, 141টাতে একমত। আর 243 বলেছে, পরেরটা বলি নাই। 243টার মধ্যে 141টার সাথে আমরা সরাসরি একমত। আর 14টাতে আংশিক একমত, 64টা ভিন্ন মত সহ আমরা অন্য সুপারিশ দিয়েছি। 64টা সরি না, আমরা একমত নই বলেছি শুধু 24টাতে। এই হিসাবে আমি হিসাবটা এখানে করে সারতে পারি নাই যে যেখানে আমরা একমত হতে পারি নাই তার সংখ্যা কয়টা জানেন? এই যে 800 টোটাল যে রিকমেন্ডেশন অফ অল সংস্কার কমিশন 826টা, আপনাদের নোট করেছেন নিশ্চয়ই। তার মধ্যে সব সংস্কার কমিশন মিলে মাত্র 51টা প্রস্তাবে আমরা একমত হইনি। এরপরেও কি বিএনপি কে বলবে সংস্কার মানছে না? অঙ্গীকারনামা এখনো ফাইনাল করে আমাদেরকে দেয়নি, দিলে